হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সহ বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এটি স্বস্তির খবর হলেও দুঃখ হয়ে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর জন্য। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম, আশ্রয়ের জন্য ছুটছে হাজারো বানভাসী মানুষে। এমনই বেশ কয়েকটি গ্রামের খবর জানবো আলামিন শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। ভেলায় চেপে যে গ্রামটিতে ঢুকছি সেই গ্রামটি দাগনভূঞার মাসিমপুর গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। গ্রামটির যত দূর চোখ যায় শুধু পানিতে ডুবে থাকা ঘরের দৃশ্য। কয়েকদিন আগেও শুষ্ক এই গ্রামের রাস্তায় এখন বুক সমান পানি। ডুবে আছে পানির কল। বিশুদ্ধ পানির খোঁজে কলসি নিয়ে ছুটছেন গ্রামের নারীরা। এই গ্রামে কোনো মানুষ নেই। এখন যারা উঁচু জায়গাতে যায় কোনো রকম অবস্থানে আছে, তারপরে এখন কোনো মানুষ দিকে আর কোনো পাইছি না, খুঁজি পাচ্ছি না। এই গ্রামের বানভাসী মানুষগুলো ঘরে তালা মেরে ভেলায় চেপে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ আবার আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনে। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা ফ্লোর মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আমরা সবাই আছি। এদিকে ত্রাণ না আসায় গত 5 দিন ধরে অনাহারে এই গ্রামের বেশিরভাগ মানুষ। অভিযোগ, শহরের কাছে হওয়ায় তাদের খবর নিচ্ছে না কেউ। এসব গুনে এখানে যার গই আঙ্গ কাছে কোনো কিছু আইয়ে তাইয়ের না। আমরা অনেক কষ্ট করি এর ঘরে দুয়ারে পানিতে আমরা ডুবি রয়েছি। কোনো খাওয়া পাই না। কালকে খেলে একটা ফোল্ডা আছি, ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া পাই না। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদে ত্রাণ নিশ্চিতে সমন্বয় করার কথা জানান ফেনীর জেলা প্রশাসক। এক সময় ত্রাণের সাথে অতিরিক্ত মানুষ চলে আসে, যে কারণে আমাদের ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হয়। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ বিতরণে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্য থেকে যদি লোকবলটা একটু কম থাকে তাহলে আমাদের আসলে জেলা পর্যায়ে ম্যানেজমেন্টটা ভালো থাকে। ঢলের পানিতে এখন মাসিমপুরের মতো দাগনভূঞার সিলোনিয়া, আমিরগাঁও, জয়লস্কর সহ প্লাবিত ফেনীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। দাগনভূঞার বেশিরভাগ গ্রামগুলোর চিত্র এখন এমন। তারা কেউই ঘরে থাকতে পারছে না, যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে তাদের প্রধান অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। সমন্বয় করে ত্রাণ যেন তাদের কাছে আসে, এটাই তাদের দাবি। আলামিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর 4 উপজেলা। দুদিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ওইসব এলাকায়। এদিকে বানের পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত রেগুলেটর। এই নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে নোয়াখালীতে, যদিও আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানবো সহকর্মী রিয়াজ রাহানের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। এ যেন মরার উপর খাড়ার ঘা। নোয়াখালী ফেনীর পানি নামছিল যে রেগুলেটর দিয়ে, সেটি ভেঙে গেছে সোমবার সকালে। সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার। সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি, একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পাড়। যখন ব্রিজের এখানে পানির যা হোঁচার, তখন ব্রিজ টট্টরে কাঁপে উঠছে। আমি সরে গেছি কালকে। সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিএনজি সব পড়ে গেছে। ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে। আপাতত এই জায়গা হইলো ঝুঁকিপূর্ণের কারণে মানুষ বিভিন্ন জায়গাতে যাইতেছে। সব আস্তে আস্তে আনতেছে ভাঙি চুরি, কে ঘর ভাঙ্গিল আর কে ঘর চলি যার, এরকম আর কে লই চলি। সকালে আসি শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা ভেঙে গেছে, যাতে কোম্পানিগঞ্জের একটাই আমাদের রাস্তা বাঁধন ছিল এই ব্রিজটা। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর। তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই।
গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দ্বীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভারশন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা করা যায়। টানা বৃষ্টিতে আবারও বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও সোনাইমুড়ির অন্তত 20টি ইউনিয়ন। প্রথম 2 দিন একটু পানির একটু কম আসছিল, আপনার পশুগা থেকে কালকে রাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়বে। ঘরের ভিতরে পানি, কেউ ইট দিয়ে ব্যবহার করতেছে, কেউ খাড়ের উপরে সবকিছু উড়ে রাখছে। 12 জন মানুষের বসে সব ঘর বাড়ি ডুবে সব নাতি ভর্তি মানে যখন হাসপাতাল। এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। যাতায়াত সমস্যায় এখনও ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে। সকালে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির উদ্যোগে 250 পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। সোমবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানান কর্মকর্তারা। এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেননি নোয়াখালীর মানুষ। তার উপরে যখন 2 দিন পানি নামতে শুরু করেছিল তখন আশার সঞ্চার হয়েছিল মানুষদের মনে, কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবারও বেড়েছে বিভিন্ন উপজেলার পানি। যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। পানি খানিকটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। ত্রাণের পরিমাণ বাড়লেও এখনও সংকটে আছে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব করছে সরকার। বানভাসীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার সহ তাদের পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। লুৎফর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। আশপাশের জেলা থেকে ত্রাণের সাথে অনেকেই নিয়ে আসছেন ছোট বড় নৌকা বা ট্রলার। গত কয়েকদিনের তুলনায় তাই বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এখন ত্রাণ সামগ্রী। এখনো বহু বাড়িঘর পানির নিচে। কয়েক ঘন্টার ব্যবধানে কুমিল্লায় পানি কিছুটা কমে আবার বাড়েও। আমার বাড়ির একতলা মনে করেন যে সিঁড়ির রুম আছে, সিঁড়ির রুমের মানে ফুলুরে ওঠনে এক বিগত বাকি আছে। আজকে আমি গিয়েছি মাত্র 4 আঙ্গুল পানি কমছে। আমাদের মাটির ঘর একবারে পইরা পুরোটাই ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী এসব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছেন সবাই। দ্রুত ভুক্তভোগীরাও ফিরতে চান নিজ বাড়িতে, যদিও কবে ফেরা যাবে তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। বাড়ি ঘরে কোনো যাইতে পারতাম না, অল্প দিনে বাড়ি ঘরে যাইতে দেরি। পানি বলে প্রচুরই আছে, আর আমাদেরও মহেশপুর ঘরের মধ্যে পানি আছে। আমরা তো যে ক্ষেত কিনা ধান ক্ষেত বাড়ি করছি, ঘরের মধ্যে পানি বিক্রি। দিনকে দিন বাড়ছে পানিবাহিত নানা রোগ। আশ্রয় কেন্দ্রে থাকারা কোথাও কোথাও চিকিৎসা পেলেও দুর্গম এলাকায় তা পৌঁছেনি এখনো। সোমবার বানভাসী মানুষদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রীও হস্তান্তর করেন তিনি। জানান, বিপদগ্রস্তদের পাশে আছে সরকার। বন্যা বা এই যে ঝড় ঠড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা হবে। পুনর্বাসন তো করাই হবে, তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হয় কি একটু সময় দিতে হবে। ভুক্তভোগীদের ধারণা, পানি আর না বাড়লেও নিজ বাড়িঘরে যেতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এখনো কুমিল্লায় বন্যার পানি সেই অর্থে দৃশ্যমান কমেনি। যদিও ভোগান্তি হয়তো খানিকটা কমছে, অনেকেই ত্রাণ পাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকায় থাকা অনেকের কাছেই এখনো ত্রাণ পৌঁছাচ্ছে না। সেই সাথে তারা নিশ্চয়তা চান ভবিষ্যতে কিভাবে আবার ফিরবেন নিজ বাসগৃহে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা।
ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ এলাকার পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বাধ্য হয়ে বাঁধ উন্মুক্ত করা হচ্ছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। এর পাশাপাশি ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য সরবরাহের দাবি ভারতের। দ্রুত পানির চাপ বাড়ছে, ফলে 109টি গেটের সবগুলো খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এতে করে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক এবং ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। 2 নারী সহ 335 আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানায় মামলা হয়েছে। রোববার রাতে সচিবালয় এলাকায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় 208 জনের নাম সহ অজ্ঞাত 2 থেকে 3 হাজার জনের বিরুদ্ধে মামলা হয়। পল্টন থানায় 114 জনের নাম উল্লেখ করে 3 থেকে 4 হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় 98 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 3 হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরেও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে। দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ডিবি। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান। এর আগে 2014 থেকে 2019 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় আদাবর থানায় মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক এই 3 আসামিকে আদালতে হাজির করেন। শাকিল আহমেদ, ফারজানা রূপা ও গোলাপের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গোলাপের 7 দিন এবং শাকিল আহমেদ ও ফারজানা রূপার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। হাজারো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে র্যালিটি ঢাকেশ্বরী মন্দিরের প্রবেশমুখ পলাশীর মোড় থেকে শুরু হয়ে শেষ হয় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। বন্যার্তদের জন্য অনুদান প্রদানের কারণে এবারের আয়োজনে জৌলুস কিছুটা কম থাকলেও বন্যার্তদের পাশে থাকতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। এই শোভাযাত্রা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সকল জনগোষ্ঠীর দায়িত্ব দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি উল্লেখ করে তিনি বলেন, যারা বিচার করার কথা ছিল তারাই তো ষড়যন্ত্র করে হামলা করত, লুট করত। সব সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হিন্দুদের উপর আর কোনো বৈষম্য হবে না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে বলেছেন, যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সুরক্ষা দেয়া। জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, এমন একটি দেশ গড়ে তোলা হবে যেখানে সবাই নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সুরক্ষা দেয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত এবং অধিকার সুরক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। হিন্দু নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। বলেন, বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে প্রার্থনা করা হয়েছে। হিন্দু নেতারা জানান, দেশের বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এবার জন্মাষ্টমী উদযাপন সীমিত করা হয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না, তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিকেলে মতিঝিলের লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি একথা জানান। বলেন, রাতের আধারে কেউ যদি কোনো উপাসনালয়ে আক্রমণ চালায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের আক্রমণে যে সকল উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করার কথাও জানান তিনি। একই সাথে এই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির স্থাপিত হলে মন্দির কর্তৃপক্ষ অনাথ ও বিধবাদের ভরণ পোষণ করবেন বলেও আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। এ সময় অন্যায়ভাবে দখলকৃত জমি পুনরুদ্ধারে সহায়তা করা হবে বলেও জানান তিনি। বলেন, কোনো ধরনের বিভাজন যেন সুন্দর রাষ্ট্র তৈরি করতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবহমান কাল ধরে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, একেবারে অকারেন্স হয় নাই এটা আমি বলবো না, তবে যে সমস্ত বিচ্ছিন্ন ইনসিগনিফিকেন্ট ঘটনা ঘটে বাইরে প্রচারণা হয় বেশি। জায়গা সংকুলান না হওয়ায় ত্রাণ হিসেবে এখন বস্ত্র না দিয়ে খাবার ও অর্থ দেওয়ার আহ্বান গণত্রাণ সংগ্রহকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পঞ্চম দিনে গণত্রাণ সংগ্রহের কার্যক্রমে সন্ধ্যা 6টা পর্যন্ত নগদ অর্থ জমা হয়েছে 85,68,000 টাকা। এদিন ব্যাংক হিসেবে জমা হয়েছে 24 লাখ টাকা। এর বাইরে মোবাইল ব্যাংকিং চ্যানেলে এত পরিমাণে অর্থ এসেছে যে হিমশিম খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই হিসেব করে পরবর্তীতে তা জানানো হবে বলে জানান সমন্বয়করা। প্যাকেট দেখছেন, এইসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না, এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট। তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি তখন আসলে ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই। তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি। আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই। তো সেজন্য আমরা দেশবাসীকে আহ্বান করব, আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনা খাবার পাঠান। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যমুনা গ্রুপ। বন্যার কারণে যে সমস্ত মানুষ খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাচ্ছে তাদের সহায়তার জন্য যমুনা গ্রুপ জরুরি ভিত্তিতে ত্রাণ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বন্যা কবলিত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগের পাশে থাকতে চায় যমুনা গ্রুপ। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এর আগেও যমুনা গ্রুপ মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত বলেন, দেশের মানুষ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে তখনই তাদের সহায়তার জন্য প্রস্তুত ছিল যমুনা গ্রুপ। ছাত্রছাত্রীদের এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত বলেও জানান গ্রুপের পরিচালক। আমরা সরাসরি গতকালকে ঢাকা থেকে রওনা দিয়েছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে যতগুলো ত্রাণের ব্যবস্থা এবং খাবার দাবার সহ ঔষধপাতি এবং যা যা লাগতেছে সবকিছু নিয়ে আমরা চলে আসছি গতকালকে কুমিল্লা হয়ে। আজকে আমাদের মূলত কার্যক্রমটা শুরু হয়ে যাবে। আমরা ডিস্ট্রিবিউট করব জেলা প্রশাসকের আন্ডারে। আমাদের সাথে শুরু থেকে যমুনা গ্রুপ আমাদেরকে তারা অনেকভাবে হেল্প করেছে আমাদের এই প্ল্যান এক্সিকিউশনের জন্য, কোলাবোরেশন অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে প্রোভাইড করার জন্য সোনিয়া ম্যামকে, যিনি হচ্ছে যমুনা গ্রুপের একজন ডিরেক্টর, ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।